প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যাম্বিয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো আজ 5ই সেপ্টেম্বর 2024। আপনারা জানেন ঠিক এক মাস আগে 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিক আজ এক মাস পূর্তি আমরা উদযাপন করছি। শহীদি মার্চ পালন করা হয়েছে, রাষ্ট্র সংস্কার এবং চলমান ঘটনা প্রবাহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেজন্য আমরা শিরোনাম রেখেছি অভ্যুত্থানের এক মাস। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার অনিকার হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, শুরুতেই এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ, মুগ্ধ, যারা মারা গিয়েছেন ছাত্র জনতার, তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে অভ্যুত্থানের এক মাস পূর্তি। আজকের এই এক মাস কেমন হলো সেই প্রেক্ষাপটটা আমরা জানবো এবং কেমন পরিবর্তন হয়েছে সেটি যেমন জানবো, তার আগের যে আন্দোলনের সময়কার যেই প্রেক্ষাপটটা রয়েছে সেটি একটু ঘুরে বা ফিরে দেখবার চেষ্টা করব। প্রথমেই যদি আসি ব্যারিস্টার অনিকার হক, আপনার কাছে যদি আসি, যে ওটা আন্দোলন যখন তুঙ্গে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর জন্য রিট হয়েছিল, এবং আপনাকে যদি আমি যোদ্ধা বলি তাহলে আসলে ভুল হবে না, আইনি লড়াইটা আপনারা করেছেন, তখন আসলে কি মনে হয়েছিল সেই প্রেক্ষাপটে একটু যদি স্মৃতিচারণ করতে চাই। প্রথমেই বলি যে 18ই জুলাই যখন কেবল জিনিসটা শুরু হলো, প্রথমে কিন্তু আমরা প্রায় 45 জন আইনজীবী সবাই মিলে একটা বিবৃতি দিয়েছিলাম। এরপরে তো কারফিউ টারফিউ সব শুরু হয়ে গেল। তো তখনই যখন আমরা দেখলাম যে গুলি চলছে, তো এই 5ই অগস্টের আগে দিয়ে আমাদের মনে হলো আগের সপ্তাহে যে যখন একটা মানে পুরো ঢাকা অবরোধ, ব্লকেড এসব হচ্ছে, তখন আমাদের মনে হলো যে যদি যেভাবে পুলিশ তখন গুলি করছে অথবা অন্যান্যরা যেভাবে গুলি হচ্ছে, এটা যদি চলতে থাকে তাহলে আরও অনেক অনেক প্রাণ হারানো যাবে। তো সেই চিন্তা থেকে আমরা দেখলাম যে আমাদের যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আছে বা যেসব লগুলো রয়েছে সেগুলোতে পুলিশের গুলি করার উপরে কিছু বিধিনিষেধ আছে, যে ইচ্ছে করলেই করতে পারবে না। তখন আমরা কোর্টের কাছে যে বললাম যে এই যে আমাদের যে আবেদনটা ছিল, এই যে আইনগুলো রয়েছে এগুলোর কোনোই প্রয়োগ হচ্ছে না। তো যতক্ষণ না পর্যন্ত এই আইনের প্রয়োগটাকে নিশ্চিত করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন পুলিশ কোনো ছাত্রের উপরে, কোনো নিরস্ত্র ছাত্রের উপরে, কোনো নিরস্ত্র জনতার উপরে গুলি না চালায়। তারপর তো সেই মামলা যখন শুনানির জন্য শুরু হলো, আদালতে আমাদের একটা বৈরী পরিবেশ তৈরি হলো আমাদের বিরুদ্ধে। এর মাঝখানে একজন বিচারপতি শুনানির মাঝখানে অসুস্থ হয়ে পড়লেন, 2 দিন হলো না। তো একদিক থেকে ওটা বোধহয় সাপে বড় হয়েছিল যে ওই সময়টাতে পুলিশ আর তখন কোনো গুলি করছিল না, কারণ একটা মামলা মাথার মধ্যে ঝুলে আছে। তারপর ঠিক 4 তারিখে যখন নির্দেশটা দিলেন তারপরেই কিন্তু আবারও গোলাগুলি শুরু হলো। জি, এম এ আজিজ, যে আপনার কাছে যদি আসি, যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির যে এক মাস পূর্তি হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি পালন করছে এবং 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করলেন, তারা দায়িত্ব নিলেন। এই যে এক মাস কিভাবে আপনি পর্যালোচনা করবেন, যদি ছোট্ট করে প্রথমে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথম দেখেন, যেদিন আন্দোলনে আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তারপরে 3 দিন কিন্তু সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী বিধ্বস্ত, পালিয়ে গেছে। তারপরে ওই দেশটা কিন্তু চলেছে। এটা কিন্তু যতই বলেন ছাত্র আন্দোলনের, ছাত্র জনতা আন্দোলনের ইম্প্যাক্টে, অর্থাৎ তাদের ছাত্ররা তো তারপর মাঠে ছিল। তা আমি বলবো যে এখন যে অবস্থা, আইনি ভ্যাকুয়াম, আপনার এই যে গত 2 দিন আগে একটা বড় পত্রিকায় লিখলো যে প্রশাসনে 95% হচ্ছে এই ফেসিবাদের সহযোগী ছিল, সক্রিয় সহযোগী। তো এখন যে উপদেষ্টা কমিটি, এদের বেসিক্যালি একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় আসে তার কিন্তু একদম গ্রাম লেভেল পর্যন্ত সাপোর্টার থাকে এবং পুরা ইনফ্রাস্ট্রাকচারটা পায়, সরকারের মেশিনারিজ পুরোটা পায়। কিন্তু
এটা একটা ছোট কমিটি, ধরেন উপদেষ্টা কমিটি, আমি এইভাবে বলতেছি, উপদেষ্টা পরিষদ, তারা কিন্তু সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু বিধ্বস্ত অবস্থায় পেয়েছে। সুতরাং এই এক মাসে যতটুকু প্রত্যেকটা জায়গায় কিন্তু নক করেছে এবং তারা চেষ্টা করছে এবং এইটা যে অবস্থায় চলে গেছে, ধরেন এই 16 বছরের শাসনে যেমন প্রশ্ন উঠেছে যে রোড ম্যাপ সংস্কারের কি। এখন আমি যদি বলি যে আমিও তো পাকিস্তান আমলে ইন্টারমিডিয়েট পাস করছি, আমি তো দেখেছি যে আগে মানুষের যে মনোজগৎটা ছিল, এই জগৎটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এই মনোজগৎ, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই 60-70s মতো, যে সমাজতান্ত্রিক বিপ্লব সাকসেসফুল হলে তারপরে সাংস্কৃতিক বিপ্লব করে মনোজগতের পরিবর্তন ঘটায়। কিন্তু আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করতে চাই। যেমন ছাত্ররা চেয়েছে কি মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন এবং বৈষম্যহীনতা। এটা কিন্তু অনেকটাই বলা যায় যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে ঠিক তেমনি এই দাবিগুলো, একটু ভিন্ন ভাষায়। তো সুতরাং আমি এইটাই বলবো যে এই পুরা জিনিসটা করতে কিন্তু বহু বছর লাগবে। 53-54 বছরে যে জায়গায় জাতিকে নিয়ে আসা হয়েছে, আমি বলবো কম বেশি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সঠিকভাবে কিন্তু আমরা অগ্রসর হতে পারিনি। এই জন্য বলা হয় যে সামাজিক অনেক সূচকে এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছাচ্ছি এবং আমরা আর পিছাতে চাই না। আমরা ছাত্ররা যে দাবি করেছে এটাই ঠিক, যে মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন। এখানে তারপরে আমি বলবো যে রাজনীতিবিদরা দেশ চালাবে এবং সংবিধান অনুযায়ী তো উনি তো আইনের বিশেষজ্ঞ, নির্বাচিত প্রতিনিধি তো রাষ্ট্র চালাবে। তো সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার, মানে এটা অনির্বাচিত, সুতরাং একটা রোড ম্যাপ আসতে পারে, যেটা আজকে আপনার এই শহীদি যে যাত্রা হয়েছে, মার্চ হয়েছে, এখানে 5 দফার ভিতরে কিন্তু আছে রোড ম্যাপ দেওয়া এবং একটি নিরপেক্ষ নির্বাচন। তিনবারের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেন নাই, আপনিও পারছেন কিনা আমার সন্দেহ আছে, আপনার বয়স দেখে মনে হচ্ছে আপনিও দিতে পারেন নাই। সুতরাং ভোট দিতে চায়, যারা মাঠে শহীদ হয়েছে এবং যারা আন্দোলন করেছে তারা কেউ ভোট দিতে পারে নাই। সুতরাং নিরপেক্ষ পরিস্থিতি, অর্থাৎ নির্বাচনের একটা নিরপেক্ষ ক্ষেত্র তৈরি করতে যে সংস্কারগুলি প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে সেই সংস্কারগুলি করা দরকার। যেমন ধরেন নির্বাচনে প্রশাসন লাগবে, পুলিশ লাগবে, এখন তো এটা তো বিধ্বস্ত অবস্থা, হাইলি পলিটিসাইজড। 15 বছরের রিক্রুটমেন্ট হয়েছে ব্লাড টেস্ট করে, আপনি ইচ্ছে করলেই তো এদেরকে চাকরি থেকেও বাদ দিতে পারবেন না। এটার ভিতরেই জোড়াতালি দিয়ে করা যাবে, কিন্তু যেটা করা হচ্ছে আমার কাছে মনে হয় এর চাইতে দ্রুত পদক্ষেপ নেওয়া যেতে পারে। তিনি যেহেতু অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, আমি বলতেই পারি ওনার সাথে, ধরেন আমাদের দেশের প্রশাসনে পদ নাই, সব প্রমোশন দিয়ে ওএসডি বানায় রাখে, 5.5 লাখ বিচার আদালতে পেন্ডিং, বিচারক নিয়োগ কম, ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাদের দেশে বলা হয় যে বিচারহীনতা, আমি বলি বিচার করার নাই, ক্ষমতা নাই। আচ্ছা, এই যে বিচার করার ক্ষমতা নেই, ব্যারিস্টার অনিকার হক, এই যে আপনি ওয়েসডির কথা বলছিলেন এবং নানাভাবে কিন্তু বিচার বিভাগ সংস্কারের কথা বারবারই চলে আসছে এবং প্রধান বিচারপতিও কিন্তু বলেছেন আগামী 21শে সেপ্টেম্বর একটি রোড ম্যাপ তুলে ধরবেন তিনি। কিন্তু এই রোড ম্যাপটা কীরকম হওয়া উচিত যদি আপনার কাছে আমি জানতে চাই? প্রথমত আমি ওনার সাথে অনেকাংশে একমত একটা ব্যাপারে, যে 15 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে পলিটিসাইজ করা হয়েছে, বিচার বিভাগও কিন্তু এর বাইরে নয়। আমরা কাগজে কলমে সেই মাজদার হোসেনের কেসের পর থেকে বলি যে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের তৎকালীন আইনমন্ত্রী একটি ফোনের মাধ্যমে সব কিছু ঠিক হতো, অনেক রকমেরই অনিয়মের কথা আমরা দেখছি। তখন এটা থেকে বের হয়ে আসার অনেকগুলো স্টেপ প্রয়োজন এবং আমার যা ধারণা আমাদের প্রধান বিচারপতি 21 তারিখে সেরকমই কোনো কিছু একটা বলবেন। এবং একটা যেটা আমি সবসময় বলে থাকি যে বিচারক নিয়োগের ক্ষেত্রে সেটা
সেই নিম্ন আদালতেই হোক বা আমাদের উচ্চ আদালতেই হোক, এমন কাউকে নিয়োগ দেওয়া যাবে না যার কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন ছিল। অবশ্যই আমাদের প্রত্যেকেরই একটা না একটা রাজনৈতিক চিন্তাধারা রয়েছে, কিন্তু আমি অ্যাক্টিভ পলিটিক্সে থাকবো, অ্যাট দ্য সেম টাইম আমি বিচারকের আসনে বসবো, এটা প্রথমেই বন্ধ করা প্রয়োজন। আপনি মনে করেন আপনার ছাত্র জীবনে বা পরবর্তীতে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল কোনো কিছু একটা করতেন এবং এখন আপনি বিচারকের আসনে বসেন, স্বাভাবিকভাবেই আপনার একটা দুর্বলতা থাকবে। তো এই জিনিসটা প্রথম প্রয়োজন। আমি জানি না এটা কিন্তু আবার একটা মানে ইন্টারেস্টিং জিনিস যে প্রধান বিচারপতির এখতিয়ারের মধ্যে পড়বে হচ্ছে শুধুমাত্র উচ্চ আদালতে নিয়োগের ব্যাপারটা, আর নিম্ন আদালতেরটা তো আবার পরীক্ষা দিয়ে আসতে হবে, সো বিজেএস দিয়ে আসতে হবে। জি, তো এই জিনিসটাকে প্রথমেই তৈরি করতে হবে। প্লাস আমাদের যে পরিমাণ মামলা এই মুহূর্তে সারা দেশে পেন্ডিং রয়েছে, সেই মামলাগুলোকে কত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি, কিন্তু এটা একদিনে সম্ভব নয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে 15 বছরে লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার দলীয়করণ করা হয়েছে। মানে আপনি যে শুধু উপরের অংশটাকে সরিয়ে নেবেন তারপরে একটা কেউ নিরপেক্ষ সেই জায়গাতে এসে ভ্যাকুয়ামটা ফিল করবে, তা কিন্তু হচ্ছে না। সো সব কিছু মিলেই যেটা হচ্ছে যে জোড়াতালি দিয়ে হোক, যেভাবেই হোক চেষ্টা করা হচ্ছে। এবং এই যে এই পরিবর্তনটা ইজ নট লাইক যে আগে যা ছিল সবই খারাপ, আমরা সব ফেলে দিচ্ছি। নো, এই পরিবর্তনটার মধ্যে বেসিকলি যেটা প্রয়োজন, উনি যেটা বললেন যে আমাদের মনোজগতের পরিবর্তনটা আনতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন যে কয়দিন ছাত্ররা রাস্তায় ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছিল, তখন কিন্তু আমরা ঠিকই ডানের লেন অ্যাম্বুলেন্সের জন্য ছেড়ে রেখে গাড়ি চালিয়েছি। যেদিন তারা চলে গেল আবারও সেই পুলিশ চলে আসলো, আমরা কিন্তু আবার ব্যাক টু হোয়াট এভার উই আর ডুইং। এটার আরেকটা উদাহরণ হচ্ছে যে ঢাকা শহরের মধ্যে আপনি গাড়ি নিয়ে যদি জাহাঙ্গীর গেট পর্যন্ত যান, একরকমের ট্রাফিক, জাহাঙ্গীর গেটের ওই সাইডে গেলে আমরা আবার সবাই খুব আইন মেনে চলা শুরু করি। তো এই মাইন্ডসেটগুলোতে মানে পরিবর্তন ভয়াবহভাবে প্রয়োজন। তাহলে এই যে মাইন্ডসেটটা তো পরিবর্তন করার দায়িত্ব আসলে স্ব জায়গা থেকে চলে আসে, রাষ্ট্রের তো এখানে খুব বেশি করবারও কিছু নেই। আপনি যেটি বলছিলেন যে ছাত্ররা যখন রাস্তায় ছিল তখন হয়তোবা আমরা সবাই আইন মেনে চলেছি, ট্রাফিকটা একদম মেনে চলেছি। এই যে সংস্কারের কথা বলছি, জনাব এম এ আজিজ, আপনার কাছে যদি আসি, যে সংস্কারের ক্ষেত্রে মাইন্ডসেটের কথা তিনি বলছিলেন, আমরা এই আন্দোলনে দেখলাম যে রাজনৈতিক বিভাজন ভুলে কিন্তু সবাই একটা ঐক্যমত্যে পৌঁছেছি। এই সংস্কারের ক্ষেত্রে আমরা কতটুকু ঐক্যমত্যে পৌঁছাতে পারবো? কারণ সবার চাওয়া কিন্তু একরকম নয়, এটা কতটুকু দরকার? আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রধান উপদেষ্টা প্রথমে বিএনপি, পরে অন্যান্য দলের সাথে আপনার কথা বলেছেন, ডায়ালগ করেছে। সেখানে আপনি খেয়াল করে দেখবেন, আমার ধারণা একটা রাজনৈতিক দল থেকে 82টা সংস্কার প্রস্তাবনা হাজির করেছেন। ওনার দলে 82 জন সদস্য আছে কিনা আমার সন্দেহ। সুতরাং আপনি যদি এই নিবন্ধিত দলকেও ডাকেন, তাহলে আরও 3টা এই নির্বাচন কমিশন যাওয়ার সময় দিয়ে গেল, তারপরে 39 আর 3, আর আগে ওই কিংস পার্টি 2, এটা যদি যোগ করেন, তাহলে এটি যদি মাল্টিপ্লাই করেন, আমার ধারণা, এখনও সংখ্যা তো আর ডিসক্লোজ করে নাই, আমার ধারণা 4 থেকে 500 প্রস্তাবনা সংস্কারের এখন প্রধান উপদেষ্টার অফিসে আছে। সমাধানটা কিভাবে হবে? এবং ওনারা যার যার প্রস্তাবে স্টিক করবে, সমাধান হবে না। সুতরাং আমি বলি যে এটা উল্টা দিকে আসা উচিত, যে প্রধান উপদেষ্টার অফিস থেকেই একটা নির্বাচনী রোডম্যাপে কি সংস্কার করা উচিত, একটা নিরপেক্ষ ওই প্রস্তাবনাটা এনে টেবিল করে তার উপরে ডিসকাস করলে আমার মনে হয় জিনিসটা সহজ হবে। আমি বলি যে 16 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধী দল আন্দোলন করেছে এবং এই আন্দোলনে কিন্তু সবাই ছিল, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন তারা কিন্তু একভাবে আন্দোলন করেছে, ঠিকই আলাদা আলাদাভাবে, কিন্তু আন্দোলনের দাবি বা প্রক্রিয়ায় কিন্তু একমত কখনো হতে পারে নাই, কিন্তু আন্দোলন হয়ে গেছে। কিন্তু ছাত্ররা যখন মাঠে নেমেছে, যেহেতু ছাত্রদের কোনো পাওয়ার নাই, আর ছাত্রদের যেভাবে সরকার তাদের উপরে আক্রমণটা করেছে,
ইনডিসক্রিমিনেট, যার ফলে জনগণ কিন্তু প্রথমে ঢুকে গেছে এবং সবগুলো রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে, কেউ যার যার মতো করে শরিক হয়েছে। কিন্তু আপনি দেখেন সংস্কার প্রস্তাবে যায় কিন্তু অনেকটা দেখা গেছে। এবং এখন আপনি যদি দেখেন বড় দল যারা বিরোধী দল আছে তারা যে মাঠে ময়দানে বক্তৃতা দেয়, সূক্ষ্ম বক্তব্যের পার্থক্য আছে। আমরা সাংবাদিক, আমরা কিন্তু ওনার মতো আইনে বিশেষজ্ঞ নাই, কিন্তু বলে যে জ্যাক অফ অল ট্রেড, আমরা কিন্তু বুঝতে পারি যে কি সমস্যাটা আছে। আমি তো মনে করি যে বিরোধী দলের ভিতরে সূক্ষ্ম এখন ব্যবধান আছে। হ্যাঁ, সুতরাং আমি এইটাই বলবো যে হ্যাঁ, রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া তো কোনো সমস্যার সমাধান সম্ভব না, তাদের বাইপাস করে বা মাইনাস করে। তবে উদ্যোগটা প্রধান উপদেষ্টার অফিস থেকে হলেই ভালো হয়। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের সময় কিন্তু একটা 3 জোটের রূপরেখা ছিল, তাই না? সেই সময়ে কিন্তু অন্য আলোচনা আমি করব, সেখানে কিন্তু 3 জোট কিন্তু ওই হোসেন মোহাম্মদ এরশাদের পতনের জন্যেই আন্দোলন করেছে 3 জোটে। হ্যাঁ, সেটার টার্গেট কিন্তু ঠিক ছিল, কিন্তু যখনই 3 জোটের একটা রূপরেখা তার পতনের আগে দিছে, সেটা কিন্তু আবার কেউ মানে নাই। তো সুতরাং আমি যদি বলি যে রাজনৈতিক দলরা যদি রোডম্যাপ তৈরি করে, সেটাতে রাজনৈতিক দলই যে মানবে এটার গ্যারান্টিটা কোথায়? প্রমাণ তো আছে। এই জন্যে আমি বলছি এইটাকে রোডম্যাপ আইনি কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আমরা বলতে পারি যে, যেমন ধরেন আমি বলি রাজনীতিবিদরাই তো সরকারে গেছে, রাজনীতিবিদরাই আইন করেছে, ওনাকে সাক্ষী রেখেই বলছি মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য কোনো আইন করলে সেটা অটোমেটিক বাতিল। কিন্তু আমাদের দেশে হয়েছে তো, এখনও 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এগুলো তো সব ব্ল্যাক ল এখানে। তো সুতরাং এই জন্যই আমি বলছি যে এটা ভেবে চিন্তে হঠাৎ করে বলা যাবে না, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এই জন্য বলবো এটার প্রথম শর্ত হচ্ছে যে আমরা যদি একটা মানবিক বাংলাদেশ করতে চাই এবং মানুষের মনোজগতে যদি পরিবর্তন আনতে চাই। আপনি দেখেন গত বছর ব্রিটেনে আপনার 3 বার সরকারের চেঞ্জ হয়ে গেল, তাতে কি গণতান্ত্রিক অবস্থা তাদের ব্যাহত হয়েছে? হয় নাই। এর আগে বেশ আগে দেখছি জাপানের প্রধানমন্ত্রী দুর্নীতির জন্য বাদ হয়ে যায়, আউট হয়ে যায়, কিন্তু তাতে তো ওই দেশের কোনো পরিবর্তন আসে। তারা যে মিথ্যে কথা বলে না, সেটাও চেঞ্জ হয় নাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং সংবিধান প্রণয়ন সংশোধনের প্রয়োজন রয়েছে নাকি সেই বিষয়ে আলোচনা করব। ব্যারিস্টার অনিকার হক তো আমাদের সঙ্গে রয়েছেন, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলেন। আমি এম এ আজিজ ভাই বিএনপি ঘরানার রাজনীতি করেন, উনি ভালো মতো জানি। ওনার কাছে আমার প্রশ্ন, আপনি সবসময় বিএনপির পক্ষে কথা বলেন। বিএনপির পক্ষে না, যে সরকারে থাকে তার দর্শক আপনি আপনার প্রশ্নটি রাখুন। আপনার প্রশ্ন করেন, যেটাই হোক। আপনি আওয়ামী লীগের নাকি? আমার প্রশ্ন, জি আপনার প্রশ্নটি রাখুন প্লিজ, আমাকে বলতে দেন। জি জি বলুন, প্রশ্ন রাখুন। আপনার কাছে আমার প্লিজ আমাকে বলতে দেন, বলতে না দিলে তো উনি আমার উত্তর দিতে পারবেন না। আমরা দিচ্ছি আপনাকে বলতে। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। আমাকে সময় দিতে হবে। আমি ওনাকে বলতে চাই যে এই যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের যে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, এখানে বিএনপি এবং অন্য অন্য রাজনৈতিক দলের অবদান কিন্তু কম ছিল না, কিন্তু প্রচার হলো ছাত্র আন্দোলন এবং সাধারণ জনগণ। গুড, আমরা মেনে নিচ্ছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই যে বিএনপি নামক দলটা, এদের যে 3 জন করে ক্যান্ডিডেট দিছিল প্রত্যেক জায়গায়। আপনি প্রশ্নটা করুন। না, আমি ওনার কাছে প্রশ্ন, আমাকে সুযোগ না দিলে একটু ছোট করে করতে হবে, একটু ছোট করে করতে হবে। ছোট করে আমি বলছি যে যারা 3টে করে 18 সালে 3টে করে ক্যান্ডিডেট সিলেক্ট করছিল, 3 ভাগে বিএনপি বিভক্ত। বিএনপি তার সাংগঠনিক কোনো তৎপরতায় তৎপর হচ্ছে না।
জি জি আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনি যেটি বুঝাতে চাচ্ছেন যে বিএনপি কোনো সাংগঠনিকভাবে এগোচ্ছে না বা এরকম কিছুই আপনি বুঝাতে চাচ্ছেন। আমরা এখন একজন দর্শক রয়েছেন, তার প্রশ্নটি নেব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। বেগমগঞ্জ নোয়াখালী থেকে দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি রাখুন। আর সম্মানিত অতিথি দুজনের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার 16 বছর বলছেন জঞ্জাল, কিন্তু জঞ্জাল থেকে গত 53 বছরে আওয়ামী লীগের যেদিন স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে, ওদিন ছিল বৃহস্পতিবার, ওদিন থেকে তো লুটপাট শুরু হয়েছে এখন পর্যন্ত। কি বিএনপি কি আওয়ামী লীগ জাতীয় পার্টি, এরা তো একে অপরের কাজী, তো ওগুলো সাফ পারবে কে? আর এই সংবিধান, যে সংবিধানের কথা নিয়ে এত বিতর্ক, এটা তো ওই ভারতের একজন ডিপি ধর, দুর্গাপ্রসাদ ধর, উনি তো এটা ড্রাফট ফর অ্যাপ্রুভাল করছেন, যেটাকে বলে ডিএফএ। এইটা কি ওনারা বলেন? আর তারপরে এই নির্বাচন দিয়ে কি হবে এই সংবিধান না করে? জি, আমরা এই আলোচনাটাই রাখতে চাচ্ছিলাম, বিরতির আগেও বলেছিলাম। ব্যারিস্টার অনিকার হক, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। এই যে সংবিধান সংশোধনের কথা অনেকে বলছেন, পুনর্লিখনের কথা বলছেন, আসলে সংবিধান সংশোধন করা, পুনর্লিখন করা কি এখন কি সম্ভব কিনা, বা সম্ভব হলেও কিভাবে সম্ভব? অনেক রকমের উপায় আছে করা। সংবিধান আমাদের যেটা আছে, আমি ওটাকে পুনর্লিখন বিনা করে বলি, সংস্কার করার কথাই যদি বলি, যদি বেসিক্সটাকে ঠিক রেখে। কারণ সংবিধান যে সবই খারাপ তা নয়, স্পেশালি কয়েকটা জায়গা আছে যেগুলোকে পরবর্তীতে অ্যামেন্ড করা হয়েছে, সেগুলো দিয়েই তো আসলে এই যে একটা একনায়কতন্ত্রের দিকে যাওয়ার প্রবণতা চলে এসছে। প্রথমত আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এদের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স আনতে হবে। কারণ দেখা যাচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন কি বলবো, খালি সিল মারার লোক ছাড়ার কোনো কিছু না, তার অ্যাকচুয়ালি কোনো কার্যক্রম নেই সংবিধান অনুযায়ী, পুরো ক্ষমতাটাই চলে গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। সো এইসব জিনিসের সংস্কার আনতে হবে। তারপরে আমার ব্যক্তিগত যেটা ধারণা, বাংলাদেশের মানুষ এখনও কোনো রাজনৈতিক দলের আন্ডারে ইলেকশন করার জন্য তৈরি নয়। কারণ এই কাজটাই এক্স্যাক্টলি যেটা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা ছিল, সেটাকে যখন পরিবর্তন করা হলো, তারপর থেকেই কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট রূপ নিয়ে বারবার কি বলবো, মেকি একটা নির্বাচনের কথা বলে বা একটা ভাওতাবাজি নির্বাচন দেখে রাতের এক রাত আগে ভোট করে, অথবা এইবারের মতন আর কাউকে কোনো দাঁড়ানোর সুযোগ না দিয়ে নির্বাচন করল। তো এই জিনিসগুলো তো সংস্কার করতেই হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সংস্কারগুলো যখন করা হবে সেটাকে র্যাটিফাই করবে কীভাবে? এই মুহূর্তে তো কোনো সংসদ নেই। র্যাটিফাই করার নিয়ম হচ্ছে যে এখন যদি কোনো আইন তৈরি হয়, অর্ডিন্যান্স হিসেবে হোক বা যেভাবেই হোক, যে এটাই থাকবে, সেটাকে পরবর্তী যে সংসদ হবে সেখানে 30 দিনের মধ্যে অ্যাপ্রুভাল নিতে হবে। এখন কোনো সংসদ নেই, এবং যারা ওই সাংসদরা ছিলেন তাদেরকে নিয়ে সেইখানে বসিয়ে করা হবে, সেটা আশা করাটা রীতিমতো একটা কি বলবো, ভ্রান্তই হবে। তো এখানে একটা যেটা করা যেতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা আমি জানি না এটা এখন তাদের নির্বাচনের রোডম্যাপ কীভাবে আসবে, তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যে নির্বাচনটা হবে সেটি সংসদ নয়, সেই নির্বাচনটা হবে গণপরিষদের বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। তাদের কাজটা হবে যে এই যে নতুন সংবিধান বা যে এটা হবে সেটিকে অ্যাপ্রুভ করা, ভ্যালিডিটি দেওয়া, যে হ্যাঁ এটা এখন থেকে আমাদের নতুন সংবিধান। এটা কিন্তু নতুন কিছু না। আমাদের 72 যে সংবিধান, তখনও তো আমাদের কোনো পার্লামেন্ট ছিল না, তখন ওই গণপরিষদকে দিয়ে আমাদের করা হয়েছে। বাট ওটাতে যেটা হয়েছিল যে ওই 70-এর যে ইলেকশন ছিল তাদেরকে ওখানে বসিয়ে সেভাবে করা হয়েছে। তো সামথিং লাইক দিস হ্যাজ টু বি ডান। আমাদের আরেকটা যেটা জিনিস আমরা গত 15 বছর ধরে শুনে আসছি, বা তারও আগে থেকে শুনে আসছি, যে সংবিধান একটা মহান গ্রন্থ, এখানে হাত দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না বলে তারা নিজেরাই বারবার ওটাকে চেঞ্জ করেছেন। সো ওই জিনিসটা মাথা থেকে আমাদেরকে সরিয়ে হবে যে ইয়েস, সংবিধান ইজ হোয়াট, ইটস আইদার একটা আমাদের পলিটিক্যাল ডকুমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস আ সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন রাষ্ট্র, সরকার, জনগণ। এই তিনটা জিনিসের মধ্যে একটা ইটস সোশ্যাল কন্ট্রাক্ট। সো এটা এমন কোনো ইনভায়োলেটিভ কিছু না যে যেটাকে আমরা জনগণের প্রয়োজনে পরিবর্তন করতে পারবো না। এই ন্যারেটিভটা আমাদের আগের রেজিম এমনভাবে আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছেন যে না, সংবিধানে হাত দেওয়া যাবে না বলে ওনারা নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার চেঞ্জ করছেন। ওনারা নিজেরাই আবার বলছেন যে এরপরে আর কেউ কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না, এবং সেটা নিয়ে ওনারা রীতিমতো আন্দোলন মানে আন্দোলন না,
আস্ফালন করলেন, আনন্দ করলেন যে এরপরে আর কখনো তাহলে গণতান্ত্রিক উপায় ছাড়া কোনো সরকার আসবে না। এবং এক্স্যাক্টলি, এবং এটা করার পরেই দেখা গেল যে যেই সরকারটাই তখন আসলো তারা এনিথিং বাট গণতান্ত্রিক। আচ্ছা, সো এই মিসইউজগুলোকে কিভাবে বন্ধ করা যাবে, এটাই প্রবাবলি আপনার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা। এটি যেমন আছে। এম এ আজিজ, আপনার কাছে যদি আসি, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনাররা রয়েছেন আজকে পদত্যাগ করেছেন, এবং সাবেক সিএসি যেটি বলছিলেন যে ভবিষ্যতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা অনুষ্ঠিত হলে ভালো হয়, এমন পরামর্শ তিনি যেমন দিয়েছেন, তেমনি বলেছেন বিরতি দিয়ে নির্বাচন করা উচিত। এটিকে আপনি কিভাবে দেখছেন? এখানে কি হাত দেওয়া যাবে কিনা, বা এটা করলে কতটুকু ভালো হবে? যদিও তিনি ইনক্লুসিভ কোনো নির্বাচন করতে পারেন নাই, এবং তিনি নির্বাচনের যে রেজাল্ট, যেটা তার সময় যে জাতীয় সংসদের নির্বাচনের যে ফলাফল হয়েছে, তিনি সেটাও সঠিকভাবে দিতে পারেন নাই। তবে এই প্রস্তাবনাগুলো আমি লিখেছি, আমি আনুপাতিক হারে নির্বাচন এই দেশের দরকার। কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমের নির্বাচনে আপনার একমাত্র 1973 সাল ছাড়া সবসময় 51%-এর নিচে ভোট পেয়ে সরকার চালাইছে, এবং উইনার্স টেক্স অল, এইটা হলো ওয়েস্টমিনিস্টার সিস্টেম। আর যদি আমরা আনুপাতিক হারের নির্বাচনে যাই, তাহলে আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে কলহ, তাহলে হবে কি, যে যত পার্সেন্ট ভোট পাবে সে তত পার্সেন্ট পার্লামেন্টের সিট পাবে। আর তাহলে দেখবেন যে সবসময় একটা কোয়ালিশন নেচারের সরকার কিন্তু হবে। এক, দুইটা আপার হাউস এবং লোয়ার হাউস যদি থাকে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। যেমন 2 কক্ষ বিশিষ্ট, যেমন ধরেন এখন মৌলিক অধিকার পরিপন্থী আইন করে ফেললো, এটা আর চেক দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যদি আপার হাউস থাকে, সেখানে গেলে যদি পাস না করে তাহলে আটকে গেল। সুতরাং এইসব ক্ষেত্রে, তারপরে ধরেন প্রধানমন্ত্রী 70-এর অনুচ্ছেদের কথাও বলছেন আপনি, আমি সেটা পার্লামেন্টে ধরেন, এটার ক্ষেত্রে খালি অর্থ বিল ছাড়া বাকিটা তো তাকে স্বাধীন মত দিতে হবে। হ্যাঁ, এক। তারপরে ধরেন প্রধানমন্ত্রীকে যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, এই আমি কিন্তু লিখেছিও বড় করে, যে আমাদের এই সংবিধানই স্বৈরাচার পয়দা করে। যদি ইচ্ছাও না থাকে সে স্বৈরাচার হয়। কারণ হচ্ছে, যে সরকার, যে দল সরকার গঠন করে, অর্থাৎ পার্লামেন্টারি সিট বেশি পায়, সেটা তো বড় দল, সেই দলের তিনি প্রধান থাকেন, তিনি সংসদীয় দলের প্রধান থাকেন, তিনি প্রধানমন্ত্রী হন। আর প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন যে তার পরামর্শ ছাড়া কেউ কিছু করতে পারে না, সর্বময় ক্ষমতা অধিকারী। সুতরাং তিনি একটানা, যেমন শেখ হাসিনা একটানা 3 বারের প্রধানমন্ত্রী, তিনি তো অটোমেটিক এটা এক্সারসাইজ করতে করতে স্বৈরাচার হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে। সে তো দেখলেন না, টকশোতে বলেন, যেখানেই বলেন, আওয়ামী লীগ সমর্থক আসলেই ঘুরে একটা শব্দ কিন্তু সবসময় একটা লাইন উচ্চারণ করত, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন, উনিই সব একটা করে ফেলবেন, অর্থাৎ ওনার পরামর্শ ছাড়া কিছু। সুতরাং এখানে তো সংবিধান ম্যান্ডেটরি আপনার কারেকশন করা প্রয়োজন। এখন ধরেন ওনাদের ভাষাই আছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা তো বিপ্লবও হয় নাই, তাই না? এটা হলো অনুচ্ছেদ 7-এ জনগণ হচ্ছে দেশের মালিক। এখন এই আন্দোলন যেটা হয়ে গেল, অভ্যুত্থান, সেখানে তো ছাত্র জনতা, পলিটিক্যাল পার্টি সবাই ছিল, অর্থাৎ এটাই জনগণের অভিপ্রায়। আপনি ভোট দিলে তো এত ভোটও পাইতো না, তাই এত, মানে মোটামুটিভাবে আমি যদি বলি, ওই সময়ের সরকারি দল আওয়ামী লীগ ছাড়া আর সবাই এই মুভমেন্টে ছিল। সুতরাং এটা জনগণের অভিপ্রায়। এখন এই জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। তো তাহলে তারা তো এখন একটা মানবিক দেশ চায়। মানবিক দেশ যদি চায়, খুব ব্রুট ফর্মে বলতে হবে। আমি এটাও লিখেছি, আমি যা লিখছি তার বাইরে তো বলবো না। আপনি বলেন তো, গণতন্ত্র যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনি তো আগে গণতান্ত্রিক হতে হবে। আপনি বলেন তো, বাংলাদেশে কোন দলের ভিতরে গণতন্ত্র আছে? আচ্ছা, আপনি দলের ভিতরে যদি গণতন্ত্র চর্চা না করেন, আপনি সরকারে গেলেন, গণতন্ত্র যদি না থাকে, মানবিক দেশ কিভাবে হবে? আইনের শাসন কিভাবে হবে? আপনার সুশাসন কিভাবে হবে? সুতরাং সংস্কার তো এখানে বলে না,
এই যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে গেলে কেউ কেউ বলছে যে দলের ভিতরে গণতন্ত্রের চর্চাটা হওয়া উচিত, বলছে? এটা তো আসে নাই। 400-র মতো প্রস্তাবনা, সংস্কার প্রস্তাব দিচ্ছে, এই শব্দটা উচ্চারণ করে নাই। তো তাহলে এটা কেমনে হলো? তাহলে আপনি যেটা বলছেন যে সব ক্ষেত্রে আসলে সংস্কারটি প্রয়োজন, অবশ্যই রাজনৈতিক দলগুলোর যারা রয়েছেন তাদেরও আসলে সংস্কারের প্রয়োজন রয়েছে নিজেদের মধ্যে। জনাব এম এ আজিজ, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন যে বিএনপির সাংগঠনিকভাবে কতটুকু, অ্যাকচুয়ালি তখন বুঝাও যায়নি ঠিকমতো তিনি কি বুঝাতে চেয়েছিলেন, আপনি নিশ্চয়ই বুঝেছেন, আপনি একটু এটার উত্তরটা যদি দেন। উনি একটু অতীতের কথা বলেছেন, আমি এক কথায় উত্তর দেই। দেখেন, যে দল বা যে সরকার আয়নাঘর করতে পারে সে ফ্যাসিস্ট উপাধি যথেষ্ট নয়। হি ইজ এ ক্রিমিনাল ফ্যাসিস্ট। তার অধীনে কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি পালন করবে, রাজনৈতিক বা সাংগঠনিক, এটা সম্পূর্ণ অসম্ভব। তারপরেও তো চেষ্টা করেছে 16 বছর, সব দলই করেছে কম বেশি, ছোটোখাটো করে। এই জন্যে আমি বলবো যে আমরা গণতান্ত্রিক সমাজ চাই। এর পরের কথাগুলি বোধহয় নিশ্চয়ই শুনেছেন যে আমরা গণতন্ত্র রাজনৈতিক দলের ভিতরে চাই এবং দেশটা মানবিক চাই। এই কারণে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মনোজগতের পরিবর্তন, আইনের শাসন, সুশাসন, এটা আমরা চাই। এখানে কোনো দলের, আমরা এখন সমাজটা নতুন করে দেশ, উনিই বলছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমি কিন্তু এটাকে স্বাধীন বলি না। স্বাধীন একবারই দেশ হয়েছে, এবারে গণঅভ্যুত্থান ঘটেছে। অর্থাৎ যে অনাচারগুলি হয়েছে দেশে তার পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান হয়েছে। আমরা এই জায়গায় নিতে চাই। এখানে আমরা মনে হয় একজন আর একজনের উপরে বিশ্বাস এবং আস্থা। হ্যাঁ, ম্যান্ডেলা ছিল, তাকে 25 বছর দ্বীপের ভিতরে আপনার কারাগারে রাখছিল, আলো দেখে নাই জীবনে। তো তার একটা গার্ড ছিল, সংক্ষেপে বলে দিই, তার একটা অ্যাটেন্ডেন্ট ছিল, যতবার পানি চাইতো তিনি ততবার তার শরীরে পেশাব করে দিত। উনি মুক্ত হয়ে যখন প্রেসিডেন্ট হয়েছে, এক হোটেলে ঘুরতে বেরিয়েছে, ঘুরতে পরে তাকে হোটেলে খেতে বসছে, দেখে যে আরেকজন পাশে কাঁপতেছে। তো পাশের ম্যান্ডেলার পাশের লোক বলল, উনি তো আপনাকে দেখে ভয়ে কাঁপতেছে। কয় না না, ওনাকে ডাকো। পাশের চেয়ারে বসে খাওয়াইছে। উনি হাত খাবার ধরতে পারে না, চামচ দিয়ে ম্যান্ডেলা তুলে দিছে, তারপরে খাইছে। তখন যাওয়ার পরে খেয়ে তারপর বিদায় হওয়ার পরে বলছে যে তিনি যতবার আমাকে পানি চেয়েছি ততবার তিনি এই কাজ করেছে, সুতরাং ওই ভয়ে তিনি এখন কাঁপতেছে। কিন্তু আমাদের সবাইকে মানবিক হতে হবে, আমাদের মনোজগতের যে পরিবর্তনটি সেটি দরকার। আমি এই প্রশ্নের আসলে লোভ সামলাতে পারছি না যে জাতীয় সঙ্গীত নিয়ে একটি বিতর্ক হচ্ছে, আপনি একদম ছোট্ট করে যদি বলেন এটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, পৃথিবীতে আমেরিকা, ভারত বলেন, যে কোনো দেশে জাতীয় সঙ্গীত বলেন, সংবিধান বলেন, জাতীয় পতাকা বলেন, চেঞ্জ প্রয়োজনের। দেশ তো পরিবর্তনশীল, বিজ্ঞান আগাচ্ছে, এখন অটোমেশনের যুগ। আগের মতো কি এখন দেশে যান, গরু আর লাঙল চড়ে না, গরু আর ধান মারাই করে না, গরু এখন দুধ দেয় আর গরু জবাই করে খায়। তো সেসব পরিবর্তন হচ্ছে, সময়ের চাহিদায় পরিবর্তন হতেই পারে। দাবিটা যে একদম ইলিগেল বলবো না, এখন এই উপযুক্ত সময় হয়েছে সেটা নিয়ে আমি একমত হচ্ছি না। সেই দাবিটা এখন করার কতটুকু প্রয়োজন, তার আগে তো একটা মানবিক দেশ দরকার। এখানে পতাকা আমার বাধা না, আমার সংবিধান বাধা, কিন্তু এটা আমার সংস্কার জরুরি, কিন্তু পতাকা কিন্তু অগ্রগতির জন্য। আমরা সময় স্বল্পতার কারণে এখানেই আমি আপনাকে একটু থামাচ্ছি। ব্যারিস্টার অনিকার হক, একদম ছোট করে বলবেন যে এই যে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, সবকিছুর প্রয়োজন, এত সংস্কার প্রয়োজন, তার উপর বিচার বিভাগ এবং প্রত্যেকটা যে 3টি বিভাগ রয়েছে তারও চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে সবার আগে কি প্রয়োজন? এই মুহূর্তে সবার আগে আমাকে যদি বলেন যে একসাথেই 3টার কাজ করতে হবে, একটা আরেকটার সাথে খুবই কানেক্টেড। আপনি একটাকে করলেন বাকিগুলোকে করলেন না, সেটা হলে হবে না। ইট হ্যাজ টু বি ডান সাইমালটেনিয়াসলি অ্যান্ড ইতে। আর জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমি একটা ছোট কথা বলি। পার্থক্যটা কোথায়? আগে এরকম কথা কেউ বলতে পারতেন না, এখন একজন বলছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই বাক স্বাধীনতাটাই আমাদের ছিল না। আচ্ছা, একজনের একটা মতামত দিয়েছেন, সেটা নিয়ে পুরো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাবে, এটা যদি কেউ ভাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। উনি ওনার একটা সাপোজিশন দিয়েছেন, আমরা ওটা নিয়ে আলোচনা করছি। গত 1 মাস আগে এই আলোচনাটা আমরা করতে পারতাম না।
এটাই বোধহয় সবচেয়ে বড় পরিবর্তন এই মুহূর্তে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি এবং সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।